নিখোঁজ অনির্বাণকে খুঁজে বার করার জন্য এবার নিজের পরিবারের সহযোগিতা নিতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই কোনো মতে অনির্বাণের খোঁজ না পায়, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বাধ্য হয়ে রাই বলতে থাকে যে 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও পুলিশ থেকে শুরু করে কেউই অনির্বাণ সম্পর্কে কোনো খোঁজ বের করে এনে দিতে পারলো না আমাকে। এবার তো আমার বড্ড বেশি ভয় করছে। এবার আমি কী করবো? এই গোটা শহরটার মধ্যে আমি একদমই একা পড়ে গিয়েছি। আমি একা একটা মেয়ে হয়ে কী বা করতে পারবো? তার থেকে বরঞ্চ একটা কাজ করি, আমি বরঞ্চ দাদা ভাই থেকে শুরু করে স্রোত, সার্থক ওদেরকে একবার আমার সহযোগিতা করার জন্য এখানে ডেকে পাঠাই। তাহলে যদি ওরা কোনো মতে আমার অনির্বাণকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে। অন্যদিকে স্রোতকে ফোন করে রাই যখন অঝরে কাঁদতে থাকে, তখন স্রোত বলতে থাকে যে দিদি ভাই, দিব্যিতে তুই আনন্দে ছিলিস, এর মধ্যে আবার তুই চোখের জল ফেলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস কেন? বলতো তোর কাছে নিশ্চয়ই অঢেল সময় আছে, তাই না? অনির্বাণ দাদাভাই নিশ্চয়ই তোকে শিখিয়ে দিয়েছে যে আমাকে ভয় দেখানোর জন্য এরকম করে চোখের জল ফেলে। তখন রাই যখন অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে রাই দিদি ভাই, তুই কি সত্যি সত্যি কাঁদছিস? তুই কাঁদছিস কেন? বল না আমাকে, কি হয়েছে? এটা কি তোর উপরে কোনো রকম কোনো আবার বিপদ হয়েছে? কোন নীলু দিদিভাই আবার কোনো অশান্তির সৃষ্টি করেছে? আবার কোনো চক্রান্ত করেছে? বল না দিদিভাই, তুই চুপ করে রয়েছিস কেন? বল তো। আমার মনটা কিন্তু এবার বড্ড বেশি কু গাইছে, এবার কিন্তু আমার ভয় করছে। রাই দিদিভাই তুই বল না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে স্রোত, গত 24 ঘন্টা ধরে অনির্বাণের কোনো খোঁজ নেই, অনির্বাণকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও অনির্বাণের কোনো খবর পাচ্ছি না। আমি পুলিশকে অবধি কল করেছি, পুলিশের সহযোগিতা নেওয়া সত্ত্বেও কোনো মতেই পুলিশ আমাকে অনির্বাণের সম্পর্কে কোনো খোঁজ দিতে পারছে না। আমি এখানে একা একটা মেয়ে হয়ে আমি একদমই অসহায় হয়ে পড়েছি। বোন, যদি পারিস তাহলে প্লিজ যত শীঘ্র সম্ভব আমার কাছে এসে আমাকে একটু সহযোগিতা কর আমার এই বিপদের মধ্যে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই একদম ঘাবড়াবি না, তুই একদম সেখানে একা পড়ে যাসনি, আমি আছি তোর পাশে, আমি যত শীঘ্র সম্ভব তোর কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করছি। অন্যদিকে সার্থককে যখন স্রোত রাইয়ের এই বিপদের কথা জানায়, ঠিক সে সময় সার্থক বলতে থাকে যে তুমি বলছো কি বলো তো? দুম করে অনির্বাণ দাদাভাই কোথায় চলে যেতে পারে বলো তো? অনির্বাণ দাদাভাই আর যাই হোক না কেন, এতটাও তো দায়িত্ব জ্ঞানহীনতার মতন কাজ কোনোদিনও করতে পারে না। তাহলে হঠাৎ করে কী হলো? না মানে রাই দিদিভাইয়ের সাথে কোনো ঝগড়াঝাটি বা এরকম কোনো অশান্তি হয়েছিল যার ফলে কিনা অনির্বাণ দাদাভাই রাগে ক্ষোভে রাই দিদিভাইয়ের কাছ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, সেসব সব কিছু সম্পর্কে আমার কি বিন্দুমাত্র কোনো কিছু জানা নেই। যে করেই হোক না কেন রাই দিদিভাইয়ের কাছে পৌঁছানো মাত্রই সেখানে গিয়ে সব কিছু জানতে পারবো। চলুন স্যার, আর অপেক্ষা করা যাবে না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে শোনো স্রোত, আমরা বরঞ্চ যাওয়ার আগে একবার বিক্রম দাদাভাইকে সঙ্গে করে নিয়ে যায়, তাহলে সে যদি আমাদেরকে এই বিষয়ে কোনো মতে হেল্প করতে পারে, কারণ হাজার হোক সে আমাদের মধ্যে বড়, সে গুরুজন হিসেবে সে আমাদের কোনো একটা সঠিক পথ দেখাতে পারবে, তাই না? ঠিক সেই সময় বিক্রমকে যখন সার্থক ফোন করে বলতে থাকে যে দাদাভাই, রাই দিদিভাই সেখানে অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছে, অনির্বাণ দাদাভাইকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য রাই দিদিভাই নিজে থেকে আমাদেরকে ফোন করে তার কাছে যাওয়ার কথা বলেছে, আপনি প্লিজ আমাদের সঙ্গ দিবেন। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে আমার বোনের এত বড় একটা বিপদ হয়েছে, অথচ আমাকে ও জানানোর প্রয়োজন বলে মনে করলো, কিন্তু তার সত্ত্বেও আমি ওর বিপদে অবশ্যই যাবো, কারণ আর যাই হোক না কেন রাই আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য অনেক কিছু করেছে। এই বিপদের দিনে ওর পাশে না থাকলে এটা বড্ড বেশি স্বার্থপরতা হয়ে যাবে। যত শীঘ্র সম্ভব আমিও সেখানে পৌঁছানোর একটা ব্যবস্থা করছি। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার বিক্রম, কী হয়েছে? কিছু বলছো না কেন? তখন বিক্রম বলতে থাকে যে সব বলবো। তো বন্ধুরা, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।